নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি যাদবপুরের কিডনি ক্লাসে। আর আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু পেটের বিভিন্ন সমস্যার মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, হেপাটাইটিস। এই হেপাটাইটিস অসুখটাকে আমরা অনেক সময় জন্ডিস বলে থাকি, কিন্তু জন্ডিস আর হেপাটাইটিস কি এক? দ্বিতীয়ত, হেপাটাইটিসের লক্ষণগুলো কি কি? আগামী 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর সুজয় মৈত্রকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ। নমস্কার। স্যার, আজকে আমরা হেপাটাইটিস নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলতে এসেছি। হেপাটাইটিস কি প্রথমে জানবো। হেপাটাইটিস হচ্ছে লিভারের ভেতরে প্রদাহ, মানে ইনফ্লামেশন। যে কোনো কিছুর পেছনে আইটিস যখন আমরা লাগিয়ে দিই, তার মানে সেই জায়গাটা ফুলে রয়েছে বা প্রদাহ চলছে। তো হেপাটাইটিস হচ্ছে লিভারের মধ্যে প্রদাহ। তো লিভার একটা বড় যন্ত্র, বড় অর্গান। তার মানে কি পুরো যন্ত্রটাই প্রদাহ হচ্ছে? না, তা হচ্ছে না। লিভারের ভেতরে বিভিন্ন রকমের কোষ থাকে। লিভারের ভেতরে যে কোষটা প্রধান কোষ, অর্থাৎ হেপাটোসাইট, লিভারের যে কোষ, সেই কোষগুলোর মধ্যে যখন প্রদাহ হয় তখন আমরা বলি তাকে হেপাটাইটিস। একদম। স্যার, হেপাটাইটিসের বিভিন্ন রকমের প্রকারভেদ থাকে। আমরা অনেক সময় জন্ডিস আর হেপাটাইটিস এই দুটো বিষয়কে একসাথে গুলিয়ে ফেলি, কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে চিকিৎসকদের পরিভাষায় জন্ডিস আর হেপাটাইটিস কি এক না আলাদা? না না, হেপাটাইটিস আর জন্ডিস আমাদের চিকিৎসকদের পরিভাষায় একেবারেই এক নয়। জন্ডিস একটা অসুখের লক্ষণ, ঠিক আছে? জন্ডিস কোনো অসুখ নয়। আর হেপাটাইটিস হচ্ছে একটা বিশেষ ধরনের অসুখ। এটা হচ্ছে প্রথম কথা। জন্ডিস মানে হচ্ছে যখনই কারো চোখ হলুদ হয়ে যাচ্ছে কিংবা পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি হচ্ছে, তখন আমরা তাকে বলি জন্ডিস। এবং সেটা বিভিন্ন অসুখেই হতে পারে, হেপাটাইটিসে হতে পারে। আবার যদি বিলিরুবিনের মানে বেরোনোর রাস্তাটা ব্লকড হয়ে যায়, অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিস, তাতেও হতে পারে। আবার কোনো কারণে যদি বিলিরুবিন প্রোডাকশন বেশি হচ্ছে, হেমোলিটিক জন্ডিস, তাতেও হতে পারে। কিন্তু হেপাটাইটিস একটা সম্পূর্ণ অন্য ধরনের অসুখ, যেখানে লিভারের কোষগুলোর মধ্যে প্রদাহ সৃষ্টি হচ্ছে এবং লিভারের ভেতরে বিলিরুবিন ঠিকভাবে মেটাবলিজম হতে পারছে না, কিংবা বিলিরুবিন লিভারের ভেতরে যে আণুবীক্ষণিক যে তার যে রাস্তা আছে, যাত্রাপথ, সেইখান দিয়ে সে বেরোতে পারছে না। তখন আমরা হেপাটাইটিস থেকে জন্ডিস হচ্ছে। তো জন্ডিস আর হেপাটাইটিস এক জিনিস নয়। একদম। একটু আমরা হেপাটাইটিসের লক্ষণগুলো সম্পর্কে আপনার কাছে আসবো, আর তারপর জানবো হেপাটাইটিসের প্রকারভেদ। হেপাটাইটিসের তো বিভিন্ন রকম হেপাটাইটিস, তো সেই হিসাবে তার মানে লক্ষণগুলো অন্যরকম হয়। জন্ডিস তো প্রধান লক্ষণ ঠিকই, কিন্তু প্রথমে হেপাটাইটিসে কিন্তু জন্ডিস হয় না। হেপাটাইটিস শুরু হয় অন্য 5টা যে কোনো ভাইরাল ইনফেকশনের মতন, কারণ ভাইরাল হেপাটাইটিসই প্রধান কারণ হেপাটাইটিসের, যদি অন্য অন্য কারণেও হেপাটাইটিস হয়। তো প্রথমে একটু জ্বর হয়, খিদে চলে যায়, সারা গা হাত পা ব্যথা করে, যে কোনো ভাইরাল ফিভারই যেরকম হয়। তারপরে ধরুন সেটা 7-10 দিন বাদে তখন তার জন্ডিস দেখা দেয়। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন জন্ডিস দেখা যায় তখন এই ভাইরাল হেপাটাইটিস গুলোতে কিন্তু তার খিদেটা আবার ফিরে আসে, জ্বর চলে যায়, খিদে ফিরে আসে। এরপরে তো জন্ডিসের একটা পিরিয়ড যায়। বেশিরভাগ হেপাটাইটিসের তো কোনো চিকিৎসা হয় না, নিজের থেকেই তার হেপাটাইটিস ঠিক হয়। তো আবার 14 দিন পরে, 21 দিন পরে তার জন্ডিস চলে যায়, আস্তে আস্তে সমস্ত কিছুই আবার ঠিক ভাবে ফিরে আসতে শুরু করে। একদম। স্যার, হেপাটাইটিস কি কখনো প্রাণঘাতী হতে পারে? হ্যাঁ, অবশ্যই হেপাটাইটিস প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, যেগুলো অ্যাকিউট হেপাটাইটিস হিসাবে মানে প্রেজেন্ট করে, সেই হেপাটাইটিসগুলো অনেক সময় ফালমিনেন্ট লিভার ফেলিওর হয়ে যায়। অর্থাৎ লিভার তো তার নিজস্ব যে কাজ আছে, কাজের মধ্যে বিভিন্ন রকম কাজ আছে। অর্থাৎ আমাদের শরীরের যে অ্যামোনিয়া, আমাদের প্রোটিন মেটাবলিজমের পরে যে অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়াকে লিভার মেটাবলিজম করে ইউরিয়াতে কনভার্ট করে। ইউরিয়া তারপরে রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে বেরিয়ে যায়। তো যখন লিভারের ফাংশন, এই যে মূল ফাংশনটা এফেক্টেড হয়, অর্থাৎ সে ঠিকভাবে অ্যামোনিয়া মেটাবলিজম করতে পারে না, তখন এই অতিরিক্ত অ্যামোনিয়া গিয়ে ব্রেনে জমা হয় এবং ব্রেনটা ফুলে যায়। তখন যেটা পরিস্থিতি হয় তাকে বলে হেপাটিক এনসেফালোপ্যাথি।
এবং এই হেপাটিক এনসেফেলোপ্যাথি থেকে শেষমেশ যদি পেশেন্ট ভালো না হয় চিকিৎসার মাধ্যমে, তারপরে সে মারা যায়, অর্থাৎ সে প্রাণ সংশয় হয়। এবং এই হেপাটিক এনসেফেলোপ্যাথির যে সৃষ্টি হচ্ছে সেটাকেই আমরা বলি ফালমিনেন্ট লিভার ফেলিওর। যদি সেটা প্রথম 7 দিনের মধ্যে হয়ে যায়, অর্থাৎ হেপাটাইটিস হলো 7 দিনের মধ্যে হেপাটিক এনসেফেলোপ্যাথি হলো, সেটাকে বলে ফালমিনেন্ট লিভার ফেলিওর। আর 1 মাসের মধ্যে যদি হয় তাকে আমরা বলি অ্যাকিউট লিভার ফেলিওর। তো এগুলো অবশ্যই প্রাণঘাতী। একদম স্যার, হেপাটাইটিস হয় কেন? হ্যাঁ, হেপাটাইটিস হয় হচ্ছে এটা হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল ব্যাপার, অর্থাৎ যে কোনো এজেন্ট যেটার সাথে আমার বডির ইমিউনিটি তাকে ফরেন বলে মনে করবে, তার সাথে তার একটা লড়াই চলতে থাকে। সেটা ভাইরাস হতে পারে, ভাইরাল হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, নানান রকম ভাইরাল হেপাটাইটিস গুলো। আবার অটো ইমিউন হেপাটাইটিস আছে, অর্থাৎ যেখানে কিনা লিভারের ভেতরে যে কোষ আছে, কোষের মধ্যে বিভিন্ন যে সমস্ত তার মধ্যেকার কম্পোনেন্টস, তার এগেনস্টে আবার অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তো ইমিউনোলজিক্যাল কারণে যখনই লিভারের কোষের সাথে ইমিউনিটির একটা লড়াই হচ্ছে কিংবা ভাইরাসের সাথে ইমিউনিটির লড়াই হচ্ছে, তার প্রতিফলনে বা তার প্রতিক্রিয়া লিভার কোষ যখন ড্যামেজড হচ্ছে, প্রদাহ হচ্ছে, তখনই হেপাটাইটিস হবে। স্যার, তাহলে আমরা হেপাটাইটিস নির্ণয়ের জন্য কি পরীক্ষা করতে পারি? হেপাটাইটিস নির্ণয়ের জন্য মেন পরীক্ষা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টই বলে দেবে যে হেপাটাইটিস হয়েছে কি হয়নি। লিভার ফাংশন টেস্টের মধ্যে বিভিন্ন যে প্যারামিটার্স গুলো থাকে, অর্থাৎ বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, এইগুলো থেকে বোঝা যায় যে আমার হেপাটাইটিস হয়েছে কিনা। যদি দেখা যায় যে বিলিরুবিন বেড়েছে, অর্থাৎ জন্ডিস হয়েছে স্বাভাবিকভাবে, এবং তার সাথে এসজিপিটি, এসজিওটি বেড়েছে, আমরা তখন বুঝি যে এটা হেপাটাইটিস হয়েছে। এবার তাহলে আমরা একটু চিকিৎসার প্রসঙ্গে আসি। এই যে বিভিন্ন ধরনের হেপাটাইটিস নিয়ে কথা বলছি, এর চিকিৎসাগুলো কি কি? হ্যাঁ, সেটা তো বিভিন্ন ধরনের হেপাটাইটিসের ওপরে নির্ভর করবে কি চিকিৎসা। যেগুলো অ্যাকিউট হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সেগুলোর মূলত চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট বেশিরভাগ সময়। এই অবস্থায় আমরা কোনো ওষুধ কিছু অ্যাপ্লাই করার মতন ওষুধ নেইও, আমরা ওষুধ ব্যবহারও করতে চাই না। তো সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে পেশেন্টকে একটু রেস্টে থাকতে বলা হয়, কারণ যাতে লিভারকে বেশি পরিশ্রম না করতে হয়, গ্লুকোজ না তৈরি করতে হয়, একটু রেস্টে থাকতে বলা হয়। তাকে একটু হাই ক্যালোরি খাবার দেওয়া হয়, মোস্টলি কার্বোহাইড্রেট বেসড খাবার দেওয়া হয়, ফ্যাটটা একটু কম খাওয়াই ভালো। কিন্তু তাই বলে যে একটা কনসেপ্ট আছে যে একেবারে পুরো সিদ্ধ খেতে হবে তা নয়, নর্মাল খাবার খাবে, কিন্তু একদম খুব তৈলাক্ত খাবার, ভাজাভুজি এসব না খেলেই হলো। আর তাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে বডির হাইড্রেশনটা মেনটেন করবার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাকিউট হেপাটাইটিস গুলো তারা সেরে যায়। এবারে যেটা বললাম যে হঠাৎ করে যদি ফালমিনেন্ট স্টেজে চলে যায়, তখন অবভিয়াসলি তো তাকে হসপিটালে ভর্তি হতে হবে, এবং তার জন্য আরো নানান রকম ক্রিটিক্যাল চিকিৎসার দরকার হয়, যেগুলো আমার মনে হয় যে এখানে আলোচনা করে কোনো লাভ হবে না, তবে সেটা সম্পূর্ণ অন্য আলোচনার বিষয়। এইবারে যেগুলো ক্রনিক হেপাটাইটিস, ধরুন হেপাটাইটিস বি হয়েছে, সারলো না, 6 মাস পরে গিয়েও দেখা গেল যে হেপাটাইটিস বিটা থেকে গেছে, কিংবা কিছু হেপাটাইটিস ক্রনিক অবস্থাতেই ধরা পড়ে, যেমন হেপাটাইটিস সি, সেটা অ্যাকিউট হেপাটাইটিস খুব একটা হয় না, ক্রনিক ভাবেই ধরা পড়ে। তাদের জন্য আগে খুব একটা ভালো চিকিৎসা ছিল না, কিন্তু এখন খুব ভালো ভালো ওষুধ বেরিয়েছে। যেমন হেপাটাইটিস বির জন্য আমরা ব্যবহার করি এন্টেকাভির, টেনোফোভির ইত্যাদি, এই ধরনের কিছু কিছু ওষুধ আছে। তবে সেগুলো সবাইকেই যে ব্যবহার করতে হবে এমন নয়, সেগুলোর কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এই ব্যাপারে আন্তর্জাতিক গাইডলাইন্স আছে, এবং সেটা গাইডলাইন্স মেনেই দেওয়া ভালো। হেপাটাইটিস সির ক্ষেত্রে কিন্তু ওষুধ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি, কারণ হেপাটাইটিস সি যাদের রয়েছে তাদের ক্রনিক হেপাটাইটিস, অনেক দিন ধরে হেপাটাইটিস সি আছে, এবং তাদের হেপাটাইটিস সি নির্মূল না করলে পরবর্তীকালে গিয়ে তাদের লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হওয়ার একটা হাই চান্স থাকে। তো সেক্ষেত্রে হেপাটাইটিস সি যখন পেশেন্ট আমরা যখন পাই, যদি না অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে যে হ্যাঁ একে এই ওষুধ দেওয়াই যাবে না, সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস সির চিকিৎসা সব ক্ষেত্রেই করে থাকি। হেপাটাইটিস সির আগে ভালো ওষুধ ছিল না, ওই ইন্টারফেরন, রিবাভেরিন এসব দিয়ে চিকিৎসা হতো, এবং তারই সাইড এফেক্টেই বেশিরভাগ পেশেন্টকে চিকিৎসা করা যেত না, সারত না। কিন্তু এখন বেশ কিছু বছর হলো ডাইরেক্ট
অ্যান্টিভাইরাল এজেন্টস, ডিএ বলে অ্যান্টিভাইরাল এজেন্টস এসছে। সেই এজেন্টসগুলোর নাম এত কঠিন যে বলতে গেলে দাঁত ভেঙে যাবে, ঠিক আছে। সফুসুভির, ভেলাটাপসভাভির, বিভিন্ন রকমের ওষুধ আছে, এবং সেই ওষুধগুলোর কম্বিনেশন ওষুধ ব্যবহার করে বেশিরভাগ সময় দেখা যায় যে 90 দিনের একটা ট্রিটমেন্টের কোর্স কমপ্লিট করলে হেপাটাইটিস সি শরীর থেকে নির্মূল হয়ে যায়। এছাড়া অন্যান্য যে সমস্ত হেপাটাইটিস আছে, যেমন ধরুন অটো ইমিউন হেপাটাইটিস, এটা একটা সম্পূর্ণ অন্য প্যারাডাইম, অন্য একটা বিশাল ব্যাপার। সেক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য আমরা স্টেরয়েড ব্যবহার করে থাকি, আরো অনেক রকম ইমিউনো সাপ্রেসিভ এজেন্টস আছে যেগুলো ব্যবহার করে থাকি। কিন্তু হেপাটাইটিস বলতে, যেহেতু আমরা এখানে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সঙ্গে আলোচনা করছি, মূলত হচ্ছে আমাদের হেপাটাইটিস এ, বি, সি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা আলোচনা এখানে সীমাবদ্ধ রাখছি। একদম। স্যার, সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ যে আমরা হেপাটাইটিস বা জন্ডিস সম্পর্কে অনেক সময় শুনে থাকি, যদিও আপনি প্রথমেই বলেছেন যে হেপাটাইটিস আর জন্ডিস দুটো এক নয়, যে বাজারের কাটা ফল বা জল এগুলো থেকে সংক্রমণ ঘটলে আমাদের জন্ডিস হয় বা হেপাটাইটিস হলেও হতে পারে, এটা কতটা সঠিক স্যার? হ্যাঁ, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই এগুলো তো জলবাহিত অসুখ। হ্যাঁ, এগুলো হয় মূলত হচ্ছে ফিকো ওরাল ট্রান্সমিশন, অর্থাৎ এই যে আমরা জল খাচ্ছি, হ্যাঁ, কর্পোরেশনের জল খাচ্ছি, এই যে পাইপলাইন দিয়ে জল আসছে, আন্ডারগ্রাউন্ড পাইপলাইন দিয়ে, কোনোভাবে যদি এখানে ওই জলের পাইপলাইনে কোনো ফুটো থাকে, সয়েলের সাথে কন্টামিনেশন হচ্ছে, যে সয়েলে আবার মানে আমরা যে পায়খানা করছি, যে বর্জ্য পদার্থর কন্টামিনেশন হচ্ছে, তাহলে তার মধ্যে দিয়ে ভাইরাস আমাদের ওই কলের জল দিয়ে বেরোচ্ছে, আমরা সেই জল যদি খাই আমাদের হেপাটাইটিস এ বা ই হতে পারে। আর সেই জল দিয়ে যদি কোনো ফল টল ধুয়ে কেউ খায়, তার থেকে হতে পারে। এমনি কাটা ফল থেকে যে হবে এরকম কিছু নয়, কিন্তু মূলত জলবাহিত অসুখ। তাই আমাদের যে একটা ধারণা আছে না যে সবকিছুই আমরা জল দিয়ে ধুয়ে নিলেই পরিশুদ্ধ হয়ে যায়, ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি শুকনো জিনিসেই ভাইরাসগুলো বাঁচে না, জলের মধ্যে ওরা দিব্যি বেঁচে থাকে। তো জল যদি সংক্রমিত জল হয়, সেই জল থেকে কিন্তু হেপাটাইটিস এ আর ই হওয়ার যথেষ্ট চান্স আছে। হেপাটাইটিস বি, সি ওই জলবাহিত অসুখ না, সেটা সম্পূর্ণ অন্যভাবে সংক্রমিত হয়, সেটা আমি আপনাকে পরের প্রশ্নে বলতে পারবো। কিন্তু হ্যাঁ, এটা সঠিক যে অতিরিক্ত জল, সংক্রমিত জল, সেই জল যদি আমরা পান করি বা সেই জল দিয়ে ধুয়ে যদি আমরা কিছু খাই, তাহলে আমাদের হেপাটাইটিস এ বা ই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। হেপাটাইটিস থেকে বাঁচার জন্য আমাদের কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে? হেপাটাইটিস থেকে বাঁচার জন্য কোনো প্রতিরোধ ব্যবস্থা তো ওরমভাবে কিছু নেওয়া যাবে না। এখন হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি ভালো ভ্যাকসিন বেরিয়ে গেছে। হেপাটাইটিস বির ভ্যাকসিন তো এখন মানে একটা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যেই সরকার নিয়ে নিয়েছে। জন্মের সময় এখন বাচ্চাদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে। হেপাটাইটিস এটাও কাউকে কাউকে দেওয়া হয়, বেসরকারি হসপিটালগুলোতে যারা হয় তাদের হেপাটাইটিস এর ভ্যাকসিনও দেওয়া হয়। কিন্তু হেপাটাইটিস এর ভ্যাকসিনটা একটু বেশি কস্টলি, তাই সবাইকে দেওয়া সম্ভব হয় না হয়তো। কিন্তু হেপাটাইটিস এর ভ্যাকসিনও আমাদের সকলেরই নেওয়া উচিত। তো বয়স্ক লোকেদের দুটো ডোজ মাত্র নিলেই হয়ে যায়, একবার একটা নিলাম আর 6 মাস বাদে একটা নিলাম। বাচ্চাদের ক্ষেত্রেও তাই, ডোজটা একটু কম হয়। স্যার, সর্বোপরি যেটা শেষ আমার প্রশ্ন, যে এখন তো বর্ষাকাল এবং এই বর্ষাকালে বিভিন্ন জলবাহিত রোগের সম্ভাবনা খুব বেশি থাকে, জল খাওয়ার ক্ষেত্রে আমরা কি সাবধানতা নিতে পারি? হ্যাঁ, জল তো বেশি অবভিয়াসলি পরিশুদ্ধ জল খেতে হবে। পরিশুদ্ধ জল মানেই যে কলের জল তো সবসময় পরিশুদ্ধ নাও হতে পারে, তো সে জল ফুটিয়ে খাওয়াই ভালো, কম টাকার মধ্যে। সেটাই মানে সাধারণ মানুষের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক। এমনি বটল ওয়াটার্স বলে যেগুলো বিক্রি হয়, সেগুলো এখন নির্ভর করছে, সেগুলো তো আমি বলতে পারবো না সেগুলো কতটা পরিশুদ্ধ, আমি জানি না। আর বাড়িতে যেগুলো ফিল্টার আমরা ব্যবহার করি, আরও ফিল্টার, সেগুলোতে জলের পরিশুদ্ধতা মান সাধারণত দেখা গেছে যে মেনটেন করা যায়। লাস্ট এটার একটা বিষয়, যে বাতাবি লেবু, আখের রস, এগুলো কি হেপাটাইটিস হলে এগুলো হেপাটাইটিস কমাতে সাহায্য করে? না, হেপাটাইটিস কমাতে এগুলো কোনোভাবেই সাহায্য করতে পারে না, এর কোনো সাইন্টিফিক বেসিস নেই। হ্যাঁ, আখের রসটা কি না, আখের রসটা হচ্ছে বেসিক্যালি সুগার, মানে হাই ইন গ্লুকোজ কন্টেন্ট। তো যেটা বললাম, ওই হেপাটাইটিসে লিভারকে একটু রেস্ট দেওয়ার জন্য আমরা যদি এক্সট্রা গ্লুকোজ দিই, তাহলে স্বাভাবিকভাবে লিভারের উপরে চাপটা কম পড়ে, তাকে আর পরিশ্রম করতে হয় না। তো সেই দিক থেকে হেপাটাইটিস বিতে বা অ্যাকিউট হেপাটাইটিসে
আখের রস খাওয়া যেতেই পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হেপাটাইটিস সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা শুনলাম। তো আশা করি দর্শক বন্ধুরা, আমাদের অনেকের ভুল ধারণা আছে এই হেপাটাইটিস সম্পর্কে। তো আপনারা আজকের পর থেকে যারা এই আলোচনা শুনলেন হেপাটাইটিস সম্পর্কে সচেতন থাকবেন, সতর্ক হবেন। বর্ষাকালে কিন্তু অবশ্যই জল ফুটিয়ে খাবেন এবং তার পাশাপাশি পরিশুদ্ধ জল খাওয়ার যে অভ্যাস সেটা গড়ে তোলা জরুরি। এবং সাবধানতা হিসাবে যে যে সমস্ত বিষয়গুলো স্যার বললেন সেগুলো আমাদের প্রত্যেককেই মেনে চলা উচিত। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।